This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেরিয়ে চতুর্থ দফার ভোট হয়ে গেল দেশে, কিন্তু বাংলার ছবিটা বদলানো না। সকাল থেকে সেই বোমাবাজি, সেই ছাপ্পার অভিযোগ, সেই বিক্ষোভ, ভাঙচুর, সেই একই অশান্তির ছবি। আর সেই সঙ্গে বাংলায় আজ বেশ কয়েকজন তারকা প্রার্থীর এবং হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেল। সেই তালিকায় ছিলেন অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্রের মতো প্রার্থীরা, ছিলেন শতাব্দী রায়, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, একেবারে তারকাদের ছড়াছড়ি। কেমন ভোট হলো আজ বাংলায় এই চতুর্থ দফায়? কত শতাংশ ভোট পড়লো? আর কি কি সারাদিন ঘটনা ঘটলো, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে শাইনি জোয়ারদার। শাইনিদি, সেই একই অশান্তির ছবি, মানে বাংলায় এর বোধহয় কোনো ব্যতিক্রম নেই। মানে রাত্রে খুন দিয়ে শুরু হয়েছে, আজ সকাল থেকে বোমাবাজি, বিক্ষোভ, ভাঙচুর সবটাই আমরা দেখলাম। একেবারেই গতকাল রাত্রে প্রথম 3 দফায় অন্তত এরকম খুনোখুনির ছবি দেখা যায়নি, কিন্তু গতকাল রাত্রে বর্ধমানের কেতুগ্রামে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। মাথায় রাখতে হবে যে এই কেতুগ্রাম জায়গাটা কিন্তু পরে বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বর্ধমানের দুটো জায়গা পড়ে, এক কেতুগ্রাম, আরেকটা হচ্ছে মঙ্গলকোট। কেতুগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, প্রথম থেকে অভিযোগ করা হচ্ছিল যে সিপিএম এর আক্রমণের ফলে, সিপিএম এর হামলার শিকার হয়েছেন ওই তৃণমূল কর্মী। কিন্তু রাতের দিকে বোমাটা ফাটালেন নিহত তৃণমূল কর্মীর স্ত্রী। তিনি দাবি করলেন যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে খুন হতে হয়েছে তাঁর স্বামীকে। নিঃসন্দেহে ভোটের আগের রাত্রে এত বড় একটা ঘটনা হইচই ফেলে দিয়েছে। তবে আজকে ভোটের সকাল থেকে, ভোট চতুর্থীর সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় হিংসার ছবি এসেছে। সব থেকে বড় হিংসা যেটা কথা যদি আমরা বলে থাকি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর হামলার অভিযোগ, এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয়, এবং শুধু নিন্দনীয় নয়, অত্যন্ত খারাপ দিকও বটে একটা গণতান্ত্রিক দেশের পক্ষে, একটা গণতান্ত্রিক রাজ্যের পক্ষে। ঘটনাটা ঘটেছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয় ঢুকেছিল তুল্লা গ্রামে, দুর্গাপুরের তুল্লা গ্রাম, সেখানে দিলীপ ঘোষের কনভয় পৌঁছায়। সেই সঙ্গে TV9 বাংলার গাড়ি পৌঁছেছিল, TV9 বাংলার সাংবাদিক পৌঁছেছিলেন। সেখানেই সংবাদ মাধ্যমের গাড়ি দেখে সেখানে কিন্তু হামলা চালানো হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজ। সেই ফুটেজে আমরা দেখাচ্ছি যে কি ভয়াবহভাবে গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে। গাড়ির ভেতর সিটে আধলা ইটের টুকরো, আধলা ইট পড়ে রয়েছে। মানে এই আধলা ইট যেটা দিয়ে কাঁচটা ভাঙা হয়েছে, সেই ইট যদি সাংবাদিকের গায়ে রাখতো তাহলে কত বড় ঘটনা ঘটতে পারতো, সেটা কিন্তু সহজেই অনুমেয়। তনিষ্ঠা, মানে ভোটের বাংলায় এই ধরনের ঘটনা একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের উপর 3 দফায় কিন্তু এরকম রক্তপাতের ছবি, এত বড় ভাঙচুরের ছবি কিন্তু দেখা যায়। ছোটখাটো অশান্তি হয়েছে, কিন্তু মানে দিলীপ ঘোষের কেন্দ্রে আজকে যা হয়েছে সেটা কিন্তু আজকে, মানে আজকে চতুর্থ দফায় শিরোনামে কিন্তু ছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। এবং আমরা জানি যে দিলীপ ঘোষ কিন্তু এই কেন্দ্রে প্রথমবার প্রার্থী হয়েছেন। তিনি দুবারের সাংসদ, আগে দুবার সাংসদ হয়েছেন মেদিনীপুর কেন্দ্র থেকে, কিন্তু এবার প্রথম তিনি বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী হয়েছেন। এবং প্রচারের সময় আমরা দেখেছি যে তিনি কিভাবে একেবারে দাপিয়ে প্রচার করেছেন, এবং ভোটের দিন সকাল থেকেও কিন্তু তাকে ঠিক সেরকম ভূমিকাতেই দেখা গেল। তিনি কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছেন। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, ছাপ্পা দেওয়া হচ্ছে, একচেটিয়া ছাপ্পা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ তুলেছেন। এবং সেখানে এই অভিযোগগুলো শোনার জন্য তিনি যখন বিভিন্ন বুথে পরিদর্শনে গিয়েছিলেন, সেখানেই কিন্তু এই হামলার ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা শাইনিদি বলল। এবং এখানেই শেষ হয়ে যায়নি, এই কেন্দ্র কিন্তু একেবারে ভোটের শেষ পর্যন্ত, মানে আমি বলছি বিকেলের দিকে, সেকেন্ড হাফে, তখনও পর্যন্ত কিন্তু রক্তপাতের ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনায় দিলীপ ঘোষের যে নিরাপত্তা রক্ষী রয়েছে, আমরা জানি যে মানে ওনার অনেক নিরাপত্তা রক্ষী রয়েছে, এবং সেই নিরাপত্তা রক্ষী সেই কনভয় নিয়ে তিনি যখন যাচ্ছিলেন 204 নম্বর বুথের কাছে, সেখানে তিনি যখন পরিদর্শনে যান, সেখানে
মানে রীতিমতো তার কনভয়ে এমনই হামলা হয়েছে যে তার 2 নিরাপত্তারক্ষীর মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে এবং তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করাতে হয়েছে চিকিৎসার জন্য। মানে প্রার্থী রীতিমতো অভিযোগ করছেন এবং শাসক দলের দিকেই কিন্তু তিনি আঙুল তুলছেন। এই ঘটনা কিন্তু আজকে 4র্থ দফার বিকেলে দেখা গেল যে তার নিরাপত্তারক্ষী সাব ইন্সপেক্টর পদের সুনীল কুমার এবং কনস্টেবল রামু প্রধান তারা কিন্তু আক্রান্ত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি। মানে অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা। সকালবেলা আমরা এই কেন্দ্রে যিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তার সঙ্গে কিন্তু দিলীপ ঘোষকে সৌজন্যের একটা মুহূর্ত আমরা দেখেছিলাম। তারা একসঙ্গে মুখোমুখি হয়েছেন ভোটের সকালে, তারা সৌজন্য বিনিময় করছেন, কিন্তু বেলা গড়াতে না গড়াতেই সেই ছবিটা যে এতটা সাংঘাতিক হয়ে উঠবে এটা বোধহয় সকালে বোঝা যায়নি। সেই ছবিটা যতই আমরা সৌজন্যের ছবি দেখি, ভোট প্রচারে কিন্তু আমরা দেখেছি যে একে অপরকে কিভাবে অ্যাটাক করেছেন গোটা প্রচার জুড়ে, এবং বোঝাই যাচ্ছে যে মানে কীর্তি আজাদের সঙ্গে কিন্তু দিলীপ ঘোষের একদম হাড্ডাহাড্ডি লড়াই। নিঃসন্দেহে দেখ, দিলীপ ঘোষের এটা প্রেস্টিজ ফাইট। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে নিয়ে আসা হলো, এখানে এসে ক্যান্ডিডেট করা হলো, এবং এবার যদি দিলীপ ঘোষ এই কেন্দ্রে জিতে যান নিঃসন্দেহে এটা কিন্তু খুব বড় জয় হবে দিলীপ ঘোষের জন্য। একদম। আবার তৃণমূলের কাছেও এটা একটা বাজি, মানে বড় বাজি। কীর্তি আজাদের মতো একজন মানে প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে এসে প্রার্থী করানো এবং সেখানে মানে দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়াইটাও কিন্তু চ্যালেঞ্জ। এবং আমরা এর আগে যখন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র নিয়ে আলোচনা করেছিলাম তখন এই কথাটাই বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে ওই কেন্দ্রে গিয়ে কর্মীদের বলেছিলেন যে এই কেন্দ্রটা কিন্তু জিততেই হবে, এই কেন্দ্রটা কিন্তু পাখির চোখ এবং সবাই যেন জোটবদ্ধ হয়ে লড়াই করে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিয়ে এসেছিলেন। সুতরাং মানে এই কেন্দ্রটা কিন্তু শুধু 4র্থ দফায় বলে নয়, এই লোকসভা নির্বাচনে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দিকে কিন্তু একটা বিশেষ নজর থাকবে এবং সেটা আজকের ভোটেও মানে পরিষ্কার হয়ে গেল। যে তবে এই কেন্দ্রটার কথা যখন হচ্ছে তনিষ্ঠা, তাহলে আরেকটা কেন্দ্রের কথা না বলে পারা যাবে না, সেটা হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে 5 বারের সাংসদ অধীর চৌধুরী এবার অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে তৃণমূল ইউসুফ পাঠানকে। ইউসুফ পাঠানকে নিয়ে অধীর চৌধুরী আজকে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন যে যেমন IPL খেলতে যান তারকারা বিভিন্ন জায়গায় প্রচুর টাকার বিনিময়ে, অধীর চৌধুরী নাকি শুনতে পেয়েছেন যে কোথা থেকে তিনি জানতে পেরেছেন যে এই তৃণমূলের যে প্রার্থী, বহরমপুরের যে তৃণমূল প্রার্থী, তাকেও টাকার বিনিময়ে আনা হয়েছে। সেই ভিডিও আমরা আপনাদের শোনাবো, অধীর চৌধুরী ঠিক কি বলেছেন। এখানে আমার যেটা খবর সেটা অন কন্ট্রাক্ট এখানে ভোট করতে এসছে তৃণমূলের যে প্রার্থী। যেমন IPL খেলতে যাই শ্রীলঙ্কায় 4 কোটি না 5 কোটি টাকায়, আমার কাছে খবর এখানে যে ভোট করতে এসছে কন্ট্রাক্ট হয়েছে 12 কোটি। এটা কন্ট্রাক্টে ভোট হচ্ছে। রাজস্থানে যেমন কোনো মানুষ মারা গেলে যদি কাঁদার লোক না পাওয়া যায় তাহলে কাঁদার লোক ভাড়া পাওয়া যায় রুদালি, এখানে হয়তো ভোটালি আগামী দিনে কোনো একটা সেক্টর হবে ভোটালি, ভোট করার জন্য লোক ভাড়া করে। তবে এদিন কিন্তু সকাল থেকে অধীর চৌধুরীকে কোথাও যেন একটু ডাউন দেখাচ্ছিল। মানে আমরা যেরকম দিলীপ ঘোষের কথা বললাম, আমরা তারপরেই যদি আজকের দিনের যদি হেভিওয়েট ক্যান্ডিডেট বলি তাহলে হয়তো সবার আগেই নাম রাখতে হবে অধীর চৌধুরী, কারণ তিনি বাংলার 5 বারের সাংসদ এবং তিনি কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ মানে কংগ্রেসের নেতা। দীর্ঘদিন ধরে এই বহরমপুর কেন্দ্র থেকে তিনি জিতছেন, তাকে অধীর গড় বলে আমরা যাকে বলি। সেখানে কিন্তু অন্যবার ভোটে একেবারে সকাল থেকে মানে রবিনহুড বলা হয় তাকে, এবং তাকে সেই মেজাজেই কিন্তু দেখা যায়। কিন্তু আজকে অধীর চৌধুরীকে কিন্তু ততটাও দাপট দেখা যায়নি বা দেখাতে হয়নি, সেটা সময় বলবে। বিকেলের দিকে তার সঙ্গে পুলিশের একটা বচসা তৈরি হয়েছিল, কারণ একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল, তৃণমূলের একাংশ প্রশ্ন তুলছিল যে কেন অধীর চৌধুরী এতগুলো গাড়ির কনভয় নিয়ে ঘুরছে, এবং সেখানে অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে আসেন এবং পুলিশের সঙ্গে একটা বচসা হয় এবং অধীর চৌধুরী কিন্তু সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে বুঝিয়ে বলেন যে এই কনভয়টা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া, কেন্দ্রীয় সরকার যে নিরাপত্তা দেয় তাকে, যেটা তার প্রাপ্য, সেই গাড়ি, আলাদা কিছু নয়, এবং রাজ্য সরকারের কাছে তিনি কখনো নিরাপত্তা চাননি। এছাড়া সংবাদ মাধ্যমের কিছু গাড়ি যেগুলো তার পিছনে আছে, যেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বা তিনি ডাকেননি, সেরকম কিছু গাড়ি তার সঙ্গে আছে, এই ব্যাখ্যাটা দেন। এই পর্যন্তই, মানে আর যে খুব বেশি বচসা বা খুব বেশি অভিযোগ তা ওঠেনি। এবং শুধু তাই নয়, খুব উল্লেখযোগ্যভাবে
অধীর চৌধুরী কিন্তু কমিশনের ভূমিকায় ভীষণভাবে খুশি, মানে 100% সার্টিফিকেট দিয়ে দিয়েছে। শুধুমাত্র নির্বাচন কমিশনকেই নয়, নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়েও কিন্তু অধীর চৌধুরী সন্তোষ প্রকাশ করেছেন। অধীর চৌধুরী বলেছেন যে অধীর চৌধুরীর অভিযোগ যে তৃণমূল পঞ্চায়েতের কায়দায় ভোট করাতে চেয়েছিল লোকসভায়, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেটা রুখে দিয়েছে। নির্বাচন কমিশনকে তিনি আলাদা করে এর জন্য ধন্যবাদও কিন্তু জানিয়েছেন। মানে একেবারে এটার দিকে আমরা বিশেষভাবে এবারে নজর দিচ্ছি বা রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষভাবে নজর দিচ্ছেন, তার কারণ অধীরের যিনি প্রতিপক্ষ তিনি কিন্তু মানে সেই অর্থে একজন সেলিব্রিটি প্রার্থী একদম, ইউসুফ পাঠান, এবং তাকে একদম রীতিমতো চমক দিয়ে তৃণমূল প্রার্থী করে এনেছে। সুতরাং এই কেন্দ্রটা জেতাটা কিন্তু তৃণমূলের কাছেও একটা বড় চ্যালেঞ্জ, আর অধীরের গড় রক্ষা করাটা অবশ্যই অধীরের কাছে একটা বড় চ্যালেঞ্জ একেবারেই। আচ্ছা তনিষ্ঠা, যদি যখন আমরা বহরমপুর নিয়ে আলোচনা করলাম, একই সঙ্গে কিন্তু এরপর আমাদের একটু কৃষ্ণনগরের দিকেও চোখ রাখতে একটা হাই প্রোফাইল কেন্দ্র, একদমই হাই প্রোফাইল কেন্দ্র। মহুয়া মৈত্র সকাল থেকে তিনি একেবারে নিজের মতো করে ঠিক যেভাবে তিনি ময়দানে দাপান সেইভাবেই মহুয়া মৈত্রকে দেখা গিয়েছে। সুন্দর শাড়ি পরে, সানগ্লাস পরে, একদম সকাল থেকে সেজে গুজে ভোটে বিভিন্ন বুথে বুথে তিনি গিয়েছেন এবং কেমন ভোট হচ্ছে, কিভাবে ভোট হচ্ছে সেই খোঁজ নিয়েছেন। কারণ মহুয়া মৈত্রর কাছে কিন্তু এবারে ভোটটা খুব বড় চ্যালেঞ্জ। মহুয়া মৈত্রকে গত এই ভোটের আগে তিনি লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন, কয়েক মাস আগে বহিষ্কৃত হয়েছেন। সেই জায়গা থেকে সেই একই কেন্দ্র থেকে আবারও ভোটে জেতার লড়াইটা কিন্তু মহুয়া মৈত্রের জন্য একদম কঠিন একটা চ্যালেঞ্জ। কিন্তু মানে আমাদের সবারই হয়তো সেই ছবিটা মনে থাকবে যেদিন মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল, উনি কিন্তু সংসদের বাইরে দাঁড়িয়ে রীতিমতো জোর গলায় বলে এসেছিলেন যে উনি আবারও লড়াই করবেন এবং আবারও জিতবেন, জিতে ফিরে আসবেন। সুতরাং এবার যদি তিনি জেতেন অবশ্যই তিনি আবারও লোকসভায় সাংসদ হিসেবে প্রবেশ করবেন, এবং সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই চ্যালেঞ্জটা নিয়েছেন এবং যার জন্য তিনি মানে প্রার্থী ঘোষণা হওয়ার অনেক আগে কিন্তু উনি বলে দিয়েছিলেন যে মহুয়াকেই আমি আবার প্রার্থী করব, এবং সেখানে বিজেপি কিন্তু আবার একটা বড় চাল দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে কৃষ্ণনগরের রানিমার আজকে পারফরম্যান্স সকাল থেকেই তো ময়দানে ছিলেন এবং প্রচারের সময় তো আমরা দেখেইছি যে প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করেছেন। সুতরাং সেই ক্যারিশমাটা তিনি ধরে রাখার চেষ্টা করেছেন। এছাড়া কৃষ্ণনগরের রাজবাড়ি নিয়ে তো মানে ওখানকার মানুষের তো একটা আবেগ আছেই, এবং আজ সকাল থেকে যেটা দেখা গেল যে তিনি কিন্তু এলাকায় ঘুরেছেন এবং যেখানে অভিযোগ উঠেছে যে বিজেপি কয়েকজন কর্মীকে বাঁশ দিয়ে পেটানো হয়েছে, এরকম একটা অভিযোগ উঠেছে। সেই খবর পেয়ে কিন্তু সেখানে রানিমা ছুটে যান। শুধু তাই নয়, তিনি রীতিমতো তাদেরকে নিয়ে থানায় যান, অভিযোগ নেওয়ার জন্য পুলিশের সঙ্গে তার বচসা হয় এবং তিনি রীতিমতো হুঁশিয়ারি দেন সেখানে বসে যে যদি অভিযোগ না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা ধর্নায় বসতে পারি বা আরও বড় পদক্ষেপ নিতে পারি, সেটা আমরা ভবিষ্যতে মানে সেটা আমরা ভেবে দেখব। এবং তাকে রীতিমতো দেখা যায় যে ওই বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে, তাদের কোথায় আঘাত লেগেছে সেটা দেখতে। সুতরাং তিনি কিন্তু প্রথমবার ভোট ময়দানে নেমেও তিনি ময়দানে থাকার চেষ্টা করেছেন সারাদিন ধরেই। তনিষ্ঠা, আমরা বিকেল 5টা অবধি যদি একটু ভোট পার্সেন্টেজটা দেখে নিই, সবার আগে রয়েছে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্র। 77.77% ভোট বিকেল 5টা অবধি বোলপুর কেন্দ্রে পড়েছে। এরপরেই রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্র, সেখানে 77.46% ভোট পড়েছে। বর্ধমান পূর্ব এরপর 77.36%, কৃষ্ণনগর 77.29%, বীরভূম 75.45%, বর্ধমান দুর্গাপুর 75.05%, বহরমপুর 75.36% এবং আসানসোল 69.43%। সুতরাং ভোটের হিসেবে 5টা অবধি যে ভোটের হিসেব, সেখানে কিন্তু বোলপুর সবার ওপরে। বোলপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, তার কারণ এই বোলপুর অনুব্রত মণ্ডলের গড়। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিহার জেলে, তবে তিনি ভোটে না থাকলেও সর্বতভাবে তিনি বোধহয় ভোটে হাজির ছিলেন। এর আগে আমরা বিভিন্ন সময় প্রচারে দেখেছি তৃণমূলের কর্মীরা বিভিন্ন রকম গুড় বাতাসার কথা তো আমরা শুনেছি, কিন্তু আজ ভোটের দিন আরেক অনুব্রতর খোঁজ মিলল বীরভূমেই। বোলপুরে খোঁজ মিলেছে সেই অনুব্রতর। চলুন একটু দেখে নি কি বলছেন এই অনুব্রত। অনেক বেলা রোদ বেড়েছে, বার করে দে, বার কর ভোট কর, 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর, পিটিয়ে বার করে দাও, সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি দেখো না, বার করে দাও।
দেখুন, গুড় বাতাসা আপনারা জানেন একটা গ্রাম্য ট্র্যাডিশন, আপনারা জানেন ভোট চলছে, যেহেতু এটা গ্রাম্য এলাকা, তো গ্রামের মানুষ বাইরে থেকে এলে গুড় বাতাসা খাওয়ায়। আমাদের বুথগুলো অনেক দূরে দূরে, আদিবাসী পাড়ার এখান সেখান থেকে আসছে, তারা হেঁটে হেঁটে টোটোতে আসছে, রোদে গরমে আসছে, তার জন্য তাদের গুড় বাতাসা জল খাওয়ানো হচ্ছে। গুড় বাতাসা এবং জল যেই পেটে পড়ছে, সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের নাম মনে পড়ছে, আর ঝাঁটা ঝট 1 নম্বর বোতাম টিপে সব তৃণমূল কংগ্রেসের দিকে ভোট পড়ছে। ফোনে আপনাকে বলতে শোনা গেল নাকি যে পিটিয়ে বার করে দাও? কাকে বললাম পিটিয়ে বার করে দাও? যে যদি মনে করো তোমার বাড়িতে একটা মারকুণ্ডে গরু থাকে, গরুটা যদি তোমাকে বারে বারে সিং উস্কায়, তাহলে তুমি কি করবে? আদর করবে না পাচনটা বার করে তাকে দুবারই দিয়ে তাকে সাইড করবে? শাইনিদি, বোলপুর কেন্দ্রের কথা বলতে গেলে তো বীরভূম কেন্দ্রের কথা বলতেই হয়, কারণ অনুব্রত মণ্ডলের কাছে বোলপুরে যা বীরভূমতা পুরোটাই অনুব্রত মণ্ডলের গড় ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বুঝিয়ে দিয়ে এসেছেন যে অনুব্রত মণ্ডল এখনো আছেন এবং অনুব্রত মণ্ডলকে বাদ দিয়ে যেন সংগঠনে কেউ কিছু না ভাবে। সুতরাং তার নামেই ভোট হলো কি না সেটা কিন্তু এবারে ফলাফলে বিশেষভাবে নজর থাকবে। আর তার চেয়ে বড় কথা হলো এই কেন্দ্রেও কিন্তু একজন সেলিব্রিটি প্রার্থী আছেন, যদিও তিনি এর আগেও সাংসদ হয়েছেন, কিন্তু শতাব্দী রায়ের কথা তো অবশ্যই উল্লেখ করতে হবে। শতাব্দী রায় পরপর জিতেছেন এবং এবারেও প্রার্থী হয়েছেন। শতাব্দী রায়ের কেন্দ্রে শতাব্দী রায়কে যে সেইভাবে ভোট ময়দানে খুব বেশি দেখা গেল তা নয়, তবে আজকে শতাব্দী রায়কে আমরা গত কয়েকদিন ধরে যখন উনি প্রচারে গিয়েছেন বা প্রচার শুরু হওয়ার আগে বারবার উনি গ্রামে বিক্ষোভের মুখে পড়ছিলেন, এরকম ছবি কিন্তু আমরা এর আগেও দেখেছি, এবং বিভিন্ন জায়গায় গিয়ে তাকে শুনতে হয়েছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, আমরা বার্ধক্য ভাতা পাচ্ছি না, এখানে রাস্তা নেই, ওখানে এই নেই, এরকম নানা ছবি কিন্তু ভোটের আগেই সামনে এসেছে। এবং ভোটের দিনও সেটা বাদ গেল না। উনি যখন বুথ পরিদর্শনে গিয়েছিলেন সেখানে এক বৃদ্ধা তাকে এসে বলেন যে সরকারি কোনো স্কিমের টাকা তিনি পাচ্ছেন না, এবং সেই প্রশ্নের মুখোমুখি পড়তে হলো শতাব্দীকে। শতাব্দী যে বারবার এইভাবে বাধা পেয়েছেন বা বারবার এইভাবে তার কেন্দ্রের প্রশ্ন উঠেছে, সেটার কোনো প্রভাব আগামী দিনে পড়বে কিনা সেটা সময়ই বলবে। তবে শতাব্দীর কেন্দ্রে কিন্তু বলে রাখা দরকার যে এবার শতাব্দীর প্রতিপক্ষ হিসেবে যিনি দাঁড়িয়েছেন, অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী, সেখানেও কিন্তু একটা সমীকরণের বদল হয়েছে ভোটের ঠিক আগেই। কারণ সেখানে আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছিল, যাকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, যে যেহেতু শীতলকুচিতে সেই সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন যখন শীতলকুচিতে গুলি চালার ঘটনা ঘটেছিল বিধানসভা নির্বাচনের সময়, সেই জন্য এই প্রার্থীকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু ভোটের ঠিক আগেই দেখা যায় প্রার্থী বদল হয়, প্রার্থী বদল করে বিজেপি, এবং দেবতনু নামে অপর একজনকে প্রার্থী করা হয়েছে যিনি স্থানীয় বিজেপির একজন নেতা। ফলে সেখানে এই যে স্থানীয় বিজেপি নেতা, তার কোনো প্রভাব পড়বে কিনা, শতাব্দীর ভোটের অঙ্কে কোনো হিসেব নিকেশে কোনো কম বেশি হবে কিনা, সেটা কিন্তু ফলাফলের দিকে নজর রাখতে হবে। আর যখন শতাব্দী একজন স্টার ক্যান্ডিডেটের কথা বলছি, তখন আর একজন স্টার ক্যান্ডিডেট তো আমাদেরকে বলতেই হবে, কারণ তিনি হচ্ছেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। একদম মানে তাকে একদম স্টারের ভূমিকাতেই আজ সকাল থেকে দেখা গিয়েছে। ভোটের দিন সকালে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তার অজস্র অনুরাগীর ভিড়, আসানসোল জুড়ে সেলফি তোলার ভিড়, সবাই তার গাড়ির পাশে জানালার পাশে এসে দাঁড়িয়ে পড়ছেন, সেলফি তুলছেন। প্রার্থীও যদিও তাতে আপত্তি করছেন না, তিনি তার স্ত্রীকে নিয়ে ঘুরছিলেন, তিনি বিভিন্ন একাধিক একদম উপনির্বাচনে যে ছবিটা দেখেছিলাম আমরা আসানসোলে, সেই ছবি কিন্তু আজকে সকাল থেকে দেখা গেল। মানে উপনির্বাচনে তিনি বিপুল ভোটে জিতেছিলেন, আজকেও তার গলায় কিন্তু সেই আত্মবিশ্বাস, এবং তাকে একটি বুথে তাকে দেখে বিজেপির লোকজন স্লোগান দিতে শুরু করে এবং সেখান থেকে তিনি চলে আসেন। কিন্তু পরে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোনো গুরুত্বই দিতে চাননি এবং মানে পরিষ্কার জানিয়ে দেন যে আমি এসব জানি না, কিন্তু আমরা জিতছি এবং খুব ভালোভাবে ভোট হয়েছে এবং প্রচুর ভোট তৃণমূলে আসবে, সেটা কিন্তু উনি বেশ কনফিডেন্সের সঙ্গেই বলেছেন। আর এই ভোটের অঙ্কে কি হবে না হবে, এই যে কেন্দ্রগুলিতে আজকে ভোট হলো সেটা তো হিসেব পরে আসবে, তবে সময়ই বলবে। 3টে দফা হয়ে যাওয়ার পর আজকে যখন 4র্থ দফার ভোট চলছে, তার মধ্যে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় কথা বলে দিয়েছেন, যেটা কিন্তু এতদিন যে তিনি প্রত্যেক দিনই প্রায় 1টি বা 2টি করে জনসভা করছেন, সেখানে কিন্তু তার মুখে এই কথাটা শোনা যায়নি। আজকে তিনি বলেছেন যে ইন্ডিয়া জোট 300 পার, অর্থাৎ তার অনুমান যে এই কয়েকটি দফায় যে ভোট হয়েছে তাতে 300 পার করবে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছেন যে রাজ্যে কোনো ইন্ডিয়া জোট বলে কিছু নেই,
কিন্তু কেন্দ্রে যখন সার্বিকভাবে হবে, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই ভোট নিয়ে মন্তব্য করেছেন পানিহাটি থেকে। পানিহাটির এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যে ভোট শান্তিপূর্ণ হচ্ছে, তবে কোথাও কোনো রকম ঝামেলা হলে শুভেন্দু কিন্তু বলেছেন যে বিজেপিও তৈরি, বিজেপি জানে কিভাবে সেটাকে সামাল দিতে হয়, এবং একই সঙ্গে শুনিয়ে রেখেছেন যে আগামী দফার যে ভোটগুলো সেখানে কোনো রকম অশান্তি, কোনো রকম ঝামেলা হলে তারা যে কোনোভাবেই রেয়াত করবে না সেই কথাটাও কিন্তু শুনিয়ে রেখেছে। এবং এখনো অবধি যা খবর আমরা পাচ্ছি যে আগামী পঞ্চম দফা এবং ষষ্ঠ দফার যে ভোটগুলো সেই ভোটে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে চলেছে, এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা খবর সেখানে ষষ্ঠ দফায় 1000 কোম্পানির বেশি বাহিনী বাংলায় আসতে চলেছে। তার মানে আগামী দফাগুলো যে আরো হাই ভোল্টেজ হতে চলেছে সেটা কিন্তু এক প্রকার বলাই যায়। তবে চতুর্থ দফা এখনো অবধি যা খবর মোটের ওপর বিক্ষিপ্ত ঝামেলা অশান্তি তো রয়েছেই, তবে অবশ্যই নিন্দনীয়, আবারও নিন্দা করতেই হবে সংবাদ মাধ্যমের ওপর হামলা। TV9-এর গাড়ি ভাঙা হয়েছে, TV9-এর সাংবাদিক, চিত্র সাংবাদিকের ওপর যে হামলা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, এবং অবশ্যই একটা গণতান্ত্রিক রাজ্যে, একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এটা অত্যন্ত লজ্জার। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে যারা রয়েছেন, যে বন্ধুরা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন, তারা সকলে নিশ্চয়ই এই বিষয়টাতে সহমত হবে। আজকের ভোট আলাপ এ পর্যন্তই। চতুর্থ দফার ভোট নিয়ে আমাদের আলোচনা চললো। কেমন লাগলো এই আলোচনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর আরও নতুন নতুন বিষয় নিয়ে ভোট আলাপ আমাদের থাকবে। চোখ রাখুন TV9 বাংলার ইউটিউব চ্যানেলে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.